বিজেপি সরকারে আসলে যেগুলো যেগুলো হওয়া এক্সপেক্টেড ছিল সেগুলোই হচ্ছে। তৃণমূল হচ্ছে ওই ইতিহাস বইয়ের একটা হাইফেন। ওই হাইফেন উপরে ফেলে মানুষ এগিয়ে যাবে। যেদিন হকার থাকবে না একদম, সেদিন 5 টাকার চাও থাকবে না, 25 টাকার আর তোমার পেট ভরা খাবারও থাকবে না। আলটিমেটলি বিজেপি হিন্দুর পার্টি না, বিজেপি আদানি আম্বানির পার্টি। উনি এমন এক চা আলা যার কাছ থেকে কেউ কোনোদিন চা কেনেনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমন এক ছাত্র যে ছাত্রের কোনো সহপাঠী আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। ঋতব্রত ব্যানার্জির ক্ষেত্রে তো কোনো নীতিগত বিরোধ হয়নি, কোনো নীতি নৈতিকতার বিরোধ হয়নি। কেন ঋতব্রত ব্যানার্জি এক্সপেল্ড হয়েছিল? তৃণমূল কি মমতা ব্যানার্জির নাম মাথার উপর না থাকে পাড়া শনি মন্দিরের ভোটে জিতবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সবসময় সম্মান করি। 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর জেলে যাচ্ছে, আর 500 কোটি টাকা চুরি করা এমপি শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে মিটিং করছে। চলে একদিন সবাইকে যেতে হয়, কিন্তু কেউ কুর্নিশ নিয়ে যায় আর কেউ জুতোর মালা নিয়ে যায়। রাজ্যে নতুন সরকার এসেছে, বামেদের শূন্যের গেড়ো কেটেছে। 2026-এ পরিবর্তনের যে হাওয়া উঠেছিল, আক্ষরিক অর্থে সেই পরিবর্তন হয়েছে। কিন্তু এটাই কি পরিবর্তন? এই প্রশ্ন নিয়ে সরকার গঠনের পর, নতুন সরকার গঠনের পর প্রথমবার দ্য ওয়াল মুখোমুখি হয়েছে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। দাদা, দ্য ওয়ালে আপনাকে অনেক স্বাগত। আমি ওই প্রশ্নটা দিয়েই শুরু করব যে এটাই কি পরিবর্তন? হ্যাঁ, এটাই পরিবর্তন। বিজেপি সরকারে আসলে যেগুলো যেগুলো হওয়া এক্সপেক্টেড ছিল সেগুলোই হচ্ছে। সুতরাং এতে আমরা অবাক নই, আমরা খুশি নই, কিন্তু আমরা অবাক নই। প্রথমেই আমি যেমনটা বললাম যে বামেদের শূন্যের গেড়ো কেটেছে, এরপর কি পথটা অনেকটা সহজ, মসৃণ? তৃণমূল যতদিন ময়দানে ছিল, এরপর তৃণমূল সরে যাওয়ার পর কি কোথাও মনে হচ্ছে যে পথের কাঁটা সরে গিয়ে সোজাসুজি এবার লড়াইটা? না, পথ আমি মসৃণ বলবো না, কেননা বিজেপির মতো একটা দল এবং বিশেষ করে এরকম একটা বিজেপি, যে বিজেপির হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে। ইনফ্যাক্ট 77-এর পরে এই প্রথম পশ্চিমবাংলায় এই জিনিস ঘটলো যে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার। সুতরাং একদম রাষ্ট্র ক্ষমতা, ইলেকশন কমিশন সম্বলিত বিজেপি, তার বিরুদ্ধে লড়াইটা কখনোই সহজ নয়, অত্যন্ত কঠিন। তবে এই লড়াই আমরা জিতবো, আমাদের সেই কনফিডেন্স রয়েছে। তৃণমূল কংগ্রেস, দেখো, তৃণমূল কংগ্রেস আমরা এর আগে যখন বলতাম তখন লোকেরাকে আমাদের অধ্যাত্ম বলেছিল, আমাদের অদূরদর্শিতা বলেছিল, উইশফুল থিঙ্কিং বলেছিল। কিন্তু আমরা চিরকালই বলে এসেছি যে তৃণমূল কংগ্রেস ইতিহাসের প্রমাণতার ধারা একটা হাইফেন। ও একটা সময় মানে চলে যাবে। তৃণমূল চিরকাল থাকবে না, তৃণমূল সরকার থাকবে না তাই না, তৃণমূল দলটা থাকবে না। সুতরাং এইটা হওয়ারই ছিল। কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই নিঃসন্দেহে একটা আইডিওলজিক্যাল ফাইট, মোর দ্যান আ পলিটিক্যাল ব্যাটল, ইটস অ্যান আইডিওলজিক্যাল ব্যাটল। তার জন্য আমাদেরকে আমাদের যতটা প্রস্তুতি আছে তার থেকে বেশি প্রস্তুতি আমাদের দরকার, ইত্যাদি সবকিছু। এবং প্লাস হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্র ক্ষমতা, সবকিছু ওদের হাতে এখন একচেটিয়াভাবে আছে। তার বিরুদ্ধে লড়াই, গোটা সিস্টেমের বিরুদ্ধে, ওরা সিস্টেমকে ওদের মতো করে কাজে লাগাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সুতরাং সেটা কঠিন তো বটেই। মানে এর আগে যতটা কঠিন ছিল, মানে সেটা কি আরো বেশি কঠিনতর হলো? কিছু কিছু অর্থে হ্যাঁ, কিছু অর্থে না। এই এখন যে সময়টা চলছে, ধরো আমি তোমায় যদি এইভাবে বলি যে কঠিনতর হলো, আমি যে কারণে বললাম যে বিজেপির হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, তাদের একটা একটা আইডিওলজি আছে, সেটাকে কাজে লাগানোর জন্য হাজার হাজার কোটি টাকার ফান্ডিং থেকে শুরু করে সবকিছু রয়েছে। এইসব কারণে কঠিনতর অবশ্যই। আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা আবার তার মতো করে কঠিন ছিল। মানে তৃণমূল হচ্ছে এমন একটা দল, মানে ওরা সেই এই একটা গান ছিল না লোপামুদ্রা মিত্র, সেই হরিহে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু। মানে একই পার্টি, ওরা বিজ্ঞান মেলাও করে, আবার মনে করো ব্রাহ্মণ মহোৎসবও করে। হ্যাঁ, মানে একই পার্টি। তারা পারলে, সে মমতা ব্যানার্জির মধ্যে লেনিনও দেখে কিছু লোক আবার তারকেশ্বরে যখন ওই লোকে কাঁধে কলসি নিয়ে যায়, তো জল ঢালতে যায়, তখন রাস্তার ধারে দাঁড়িয়ে আবার সেখানে ক্যাম্প করে। মানে ওরাই আবার তোমার রবীন্দ্রনাথ সন্ধ্যা করে, ওরাই আবার হনুমান জয়ন্তী করে। সুতরাং ওরা মানে ঝালে চলে অম্বলে সবেতে আছে। এরকম একটা দলের বিরুদ্ধে লড়াই করাটা কিন্তু তাদের মতো করে আবার সেটা খুব চ্যালেঞ্জিং। এটাও ঘটনা, ওটা খুব একটা স্ট্রেট ফাইট ছিল না, স্ট্রেট ব্যাটল ছিল না। এই দলটার, তুমি বললে যে আমি মানে আপনি থেকে তুমিতে আবার শিফট করে গেলাম। তুমি বললে যে এই তৃণমূল দলটা একসময় থাকার কথা ছিল না, সেটা অনেকদিন আগে থেকেই তোমরা বলছো। ইভেন আমরা গৌতম দেবকেও এর আগে বলতে শুনেছি একটা স্পেশাল ইন্টারভিউতে। তো এখন যে তৃণমূলের ক্ষেত্রে সভ্যতার মানে ইতিহাসের ধারাপাতে একটা হাইফেন কথাটা ব্যবহার করলাম, ওটা গৌতমদারই কথা। উনি একবার, আমার মনে আছে, একটা অনেকদিন আগে, তখন উনি অনেক বেশি সুস্থ ছিলেন, মানে দৌড়ঝাঁপ করে মিটিং মিছিল করছিলেন, সেই সময় বলেছিলেন, তৃণমূলের সরকার হয়ে গেছিল তখন বলেছিলেন যে তৃণমূল হচ্ছে ওই ইতিহাস বইয়ের একটা হাইফেন। ওই হাইফেন উপরে ফেলে মানুষ এগিয়ে যাবে। দলটার শুধু পতন বা পরাজয় নয়, একেবারে ভাঙন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি এই দলটার মধ্যে কিছুই ছিল না
যারা ছিলেন তাদের যে এই মুহূর্তে যে পরিণতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটা কি কোথাও নৈতিকতার পরাজয়, নাকি তৃণমূল দলটা সত্যি এটা হওয়ার ছিল? না দেখো, কিছুই ছিল না। দেখো, একদল মানুষ জড়ো হয়, এটা এটা মানে যুগে যুগে সত্য। একদল মানুষ জড়ো হয় দুটো ক্ষেত্রে, এক যদি সেখানে আদর্শ থাকে, অথবা যদি সেখানে মধু থাকে। তৃণমূলের লোকে কি জন্য জড়ো হতো সবাই জানে। আমি 2011-12 সাল থেকে একটা কথা বলে এসেছি, তোমরা বহু আলোচনায়, বহু ইন্টারভিউতে, বহু মিটিং মিছিলে, মানে কোনো জনসভায়, পথসভায়, টেলিভিশনের কোনো ডিবেটে অসংখ্যবার এটা বলেছি, তোমরা হয়তো খেয়াল করেছো যে মানে ভারতের রাজনীতিতে বিভিন্ন সময় হয়েছে যে একদল, মানে কোনো একটা রাজনৈতিক দল দুষ্কৃতীদের আশ্রয় দিয়েছে, কিন্তু একদল দুষ্কৃতী মিলে, একদল চোর মিলে নিজেদের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে। এই তৃণমূল না থাকলে কেউ কোনোদিন কল্পনা করতে পারতো না। এবং তাদের ওই একটা দল আকারে থাকার একমাত্র শর্ত ছিল যে তাদের হাতে পুলিশ আছে, ক্ষমতা আছে, সুতরাং একটা ইমিউনিটি আছে, একটা লিগাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইমিউনিটি আছে। যখন সেই ইমিউনিটি থাকলো না, তখন সেই ইমিউনিটির সন্ধানে কখনো তারা বিধানসভায় আলাদা করে বৈঠক করে শুভেন্দুর পায়ে সারেন্ডার করছে, কখনো দিল্লিতে গিয়ে আবার বিজেপির মন্ত্রী বাড়িতে ওরা আলাদা ব্লক ফর্ম করে বিজেপিকে সাপোর্ট জানাচ্ছে। সুতরাং ওদের যেন তেন প্রকারে যা চুরি, যা দুর্নীতি, অত্যাচার, মানুষ খুন, ধর্ষণ থেকে শুরু করে যা যা ওরা করেছে, ওদের একমাত্র ওই আইনের হাত থেকে রক্ষা পাওয়াটাই ওদের একমাত্র রাজনীতি। এছাড়া তো ওদের আর কোনো রাজনীতি নেই। মানে এই নেগেটিভ বলো আর যেভাবেই বলো, যে স্ট্রেংথটার কথা তুমি বলছো যে তৃণমূলের এতদিন ছিল, সেইটা কি মানে উৎপাটন করা একমাত্র বিজেপিরই ক্ষমতা ছিল? না, একমাত্র বিজেপির ক্ষমতা ছিল কেন বলবো, 2016-তে আমরা প্রায় উৎপাদন করে ফেলেছিলাম, কিন্তু আহ, সেটা আমরা একদম কানের পাশ দিয়ে পারিনি, একটুর জন্য পারিনি, এবং সেটা বিজেপির জন্যই সেবার পারিনি। বিজেপি কিছু ভোট পেয়েছিল, তাদের ভোটে দাঁড়ানোর অধিকার ছিল, ভোট পাওয়ার অধিকার ছিল, তাতে আমার সেখানে বলার কিছু নেই। কিন্তু বিজেপি সেই সময় পশ্চিমবাংলার প্রায় 260-65টা সিটে, আমার এক্সাক্টলি এখন সংখ্যাটা মনে নেই, সেই সময় মনে ছিল, বিজেপির জমানত বাজেয়াপ্ত হয়ে গেছিল। কিন্তু জাস্ট ওই কটা ভোটের জন্য কোথাও 5,000, কোথাও 3,000, কোথাও 2,000, কোথাও 8,000 ভোটে তৃণমূল জিতেছিল। না হলে তৃণমূলের এই 15 বছরের সরকারটা 5 বছরের সরকার হতো। সুতরাং যাই হোক, আমরা কাছাকাছি এসেও সেবার পারিনি, বিজেপি আবার পেরেছে। আমি চেয়েছিলাম যে বামপন্থীরা হারায় তৃণমূলকে, কিন্তু আমার চাওয়া দিয়ে তো হবে না, বেশিরভাগ মানুষ যেটা চেয়েছেন সেটা হয়েছে, সেখানে আমার বলার কিছু নেই। চলছে এখন সব দিকে বুলডোজার রাজনীতি। এবং শুধু আমি একটা ঘটনা বলবো না, এই যে পরিবর্তন, নতুন সরকার, সব মিলিয়ে এটা বামেদের কাছে কেমন লাগছে? দেখো, খারাপ তো লাগছে। এত মানুষের চোখের জল দেখতে কার ভালো লাগে? কারণ মানুষ হয়ে থাকলে ভালো, কারোর ভালো লাগতে পারি? মানে আমি দেখছি কত, এটা দেখলে আরো বেশি করে খারাপ লাগছে। কত মানুষ যাদেরকে আমি কখনো শত্রু ভাবিনি, কত সাধারণ মানুষ, তারা কেউ কেউ উল্লাসও করছেন। হ্যাঁ, আমার আমার স্কুলের বন্ধুদের গ্রুপে আমার এক বন্ধু এখন অন্য শহরে থাকে, ছোটবেলার বন্ধু, সে খুব উল্লাস করছে, হকার কেন থাকবে। আমার মনে আছে সে আর আমি আমাদের স্কুলের গেটের বাইরে চন্দ্রচূড়া বলে একজন হকারে বসতো, তার কাছ থেকে স্কুল থেকে বেরিয়ে আমরা একসঙ্গে ওখানে লজেন্স কিনতাম, আচার কিনতাম, ওই সময় ওই টুকটাক খেলনা কিনতাম। সেই সময় ওই চিকলেটের সাথে ক্রিকেটারদের কার্ড দেওয়া হতো, মানে বিভিন্ন সেগুলো আমাদের একটা হবি ছিল। আমরা যে লেট 90s বড় হচ্ছি, তো ওখানে আমাদের বলা থাকতো যে এই মনে করো মার্কওয়ার কার্ড আমার কাছে আছে, ওর কাছে মনে করো সেই সময় ধরো ব্র্যান্ডলারের কার্ড আছে, যে তুই ব্র্যান্ডলার পেলে আমায় দিবি, আমি মার্কওয়া পেলে তোকে দেবো। মানে আমরা সেই কার্ড জমাতাম। বিগ বাবুল বোধহয় চুইংগামটা ছিল, তার তার সাথে এই কার্ডগুলো দিত। একসাথে কত, মানে সে কত আবদার করেছি সেই হকার দাদার কাছে আমরা ছোটবেলা, যে আমাদের জন্য আবার রেখে দিত, যে কার্ডগুলো বলে যেতাম আগের দিন যে ওই কার্ডগুলো আমাদের জন্য রাখবে, রেখে দিত। তো সে হয়তো আর নেই তার, কিন্তু সেরকমই কোনো না কোনো স্কুলের গেটের বাইরে এখনো তো কোনো না কোনো হকার দাঁড়ায়, যেখানে কোনো ছেলে কোনো মেয়ে কিছু না কিছু কিনছে। ছোটবেলা থেকে আমরা সবাই তো দেখো হকারদের কাছ থেকে কিনে। হ্যাঁ, আমরা কি কোনোদিন ফুচকা খাইনি বলো? আমরা কি কবে শপিং মলে গিয়ে ফুচকা খেয়েছি? ফুচকা বলতে তো আমরা হকারই বুঝি। আমরা কি রোল চাউমিন কখনো, কলকাতা স্ট্রিট ফুড, পশ্চিমবাংলার স্ট্রিট ফুড নিয়ে ডিসকভারি, বিবিসি ব্লগ বানায়, তারা কত প্যাকেজ বানায়। তো কলকাতা স্ট্রিট ফুড মানে তো হকার, হকার না থাকলে আর কলকাতা স্ট্রিট ফুড কি আছে? এখন সেগুলো আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতি আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, কিছু লোক উল্লাস করছে, তারা কখনো প্রেম করতে বেরিয়ে রোল চাউমিন খায়নি, আইসক্রিম খায়নি, ঝালমুড়ি খায়নি, ফুচকা খায়নি হকারদের কাছে। কখনো ট্রেনে ওঠার সময় হকারদের কাছ থেকে জলের বোতল কিনে খায়নি, সকালবেলা ট্রেন ধরার সময় হকারের কাছ থেকে খবরের কাগজ কেনেনি। আমি যদি যে বিক্রি করছে তার জায়গা থেকে নাও ধরি, যে কিনছে তার জায়গা থেকে বলছি, এখন অবধি হকার আছে বলে আমরা 5 টাকার চা পাই, হকার আছে বলে আমরা 25 টাকায় দুপুরবেলা খিদে পেলে কত মানুষ পেট ভরে খাবার পান। যেদিন হকার থাকবে না একদম, সেদিন চাও থাকবে, 5 টাকার চাও থাকবে না, 25 টাকার আর তোমার পেট ভরা খাবারও থাকবে না। তাও কিছু মানুষ উল্লাস করছে, দেখতে খারাপ তো লাগছেই, কিন্তু আবার আমি ভালো লাগছে বলবো না। অন্য দিক থেকে আহ, মনে হচ্ছে সবকিছু ঠিক পথেই এগোচ্ছে। কেননা বিজেপিরও যে শ্রেণী চরিত্র, দেখো সেটাও তো এগুলোর ফলে এক্সপোজড হচ্ছে। এই যে বিজেপি বলেছিল যে
আমরা হিন্দুদের পার্টি, স্লোগান করেছিল যে জন্ম যদি হিন্দু কুলে ভোট দেবো পদ্ম ফুলে। হ্যাঁ, তো দেখো এখন দেখো তৃণমূল কংগ্রেসের যারা কোটি কোটি টাকা চুরি করা এমপি আছে, সে কাকলি ঘোষ দস্তিদার বা মনে করো এদের মতো এমপি হতে পারে যাদের সত্যি হিন্দু কুলে জন্ম। আবার মনে করো আবু তাহেরের মতো এমপি, ইউসুফ পাঠানের মতো এমপি, কি ধরো জাভেদ খানের মতো এমএলএ যাদের মুসলমান কুলে জন্ম। হিন্দু হোক কি মুসলমান হোক, কোটি কোটি টাকা চুরি করেছে যারা, তাদের কি সুন্দর পুনর্বাসন হয়ে যাচ্ছে। কিন্তু খেটে খাচ্ছিল যে হকাররা, মাথা গোজার ঠাই জোগাড় করেছিল যে শ্রমজীবী মানুষ, তাদের কোনো পুনর্বাসন হচ্ছে না। যাবতীয় পুনর্বাসন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের জন্য। ওই ঋতব্রত ব্যানার্জি আর তোমার কাকুলি ঘোষ দস্তিদার, দেব, তোমার আবু তাহের, আর এই তোমার জাভেদ খান, এদের জন্য পুনর্বাসন, তাই না? আর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য পুনর্বাসন নেই। তো আমি বলছি এই যে রাজনীতি বিজেপি দেখিয়ে দিল যে আলটিমেটলি ভোটের আগে যত হিন্দু হিন্দু বলি না কেন, আলটিমেটলি বিজেপি হিন্দুর পার্টি না, বিজেপি আদানি আম্বানির পার্টি। সুতরাং এইটা তো প্রমাণিত হচ্ছে মানুষের চোখের সামনে, মানে যেটা হয়তো আমরা আমাদের প্রমাণ করতে আর একটু সময় লাগতো, সেটা বিজেপি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দিল। এই হকার উচ্ছেদ নিয়ে যখন মানুষ একটা মানে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে, একদল বলছে যে কেন হকার উচ্ছেদ হবে বিরুদ্ধে, একদল বলছে যে না এটাই হওয়ার ছিল, এবং তারা তার সপক্ষে যুক্তি দিচ্ছে যে এই যে হকার উচ্ছেদ হয়েছে তাদেরকে কি আপনি আপনার উঠোনে জায়গা দেবেন, এই শব্দটা বারবার বলতে শুনছি অনেককে। সেক্ষেত্রে তুমি কি বলবে, তাদেরকে কি উত্তর দেবে? দেখো, উঠোনে জায়গা দেবে কি দেবে না তার তো প্রশ্নটা তাকে করতে হবে যে কিনা যে জায়গায় তারা ছিল সেখান থেকে তাকে তুলতে বলছে, তাই না? আমি তো বলছি না হকার যেখানে আছে সেখান থেকে হকারকে তোলো, তুমি তো বলছো যেখানে হকার আছে সেখান থেকে তোলো। তাহলে তো উঠোনে হোক কি বাড়ির ছাদে হোক জায়গা দেওয়ার দায়িত্ব তো তোমার, মানে আমি বলছি যিনি বলছেন এটা। কিন্তু আমার মনে হয় দেখো এগুলোকে ছেদে জুড়তে, হকাররা কারোর উঠোনে ছিল না, এমন নয় যে তার বাড়ির উঠোনে ছিল, সে তাড়িয়ে দিচ্ছে বলে আমি খুব দরদ দেখাচ্ছি তাই প্রশ্ন হচ্ছে যে আমার উঠোনে কেন থাকবে, আপনার উঠোনে রাখুন। সে তো ছিল পাবলিক প্লেসে, তাই না? বলছে রেলের জায়গা দখল করে সেখানে কেন তো থাকবে, মোদি তাহলে মোদি আপনার মোদি উঠোনে যখন জায়গা রেল স্টেশনে বসে চা বিক্রি করতেন বলে মোদিই দাবি করেছেন, আমরা কেউ দেখিনি ওনার, মানে উনি এমন এক চা আলা যার কাছ থেকে কেউ কোনোদিন চা কেনেনি। আর উনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমন এক ছাত্র যে ছাত্রের কোনো সহপাঠী আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক, কিন্তু মোদি যে বলতেন যে উনি নাকি গুজরাটের ভদোদরা স্টেশনে প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করতেন, তা শিয়ালদা দমদম হাওড়া স্টেশন যদি রেলের সম্পত্তি হয়ে থাকে, তাহলে ভদোদরার স্টেশনটা কার বাবার সম্পত্তি ছিল যে সেটা মোদির নামে লিখে দেওয়া হয়েছিল? শতর্পীতে তুমি বলতে বলতেই ঋতব্রতর প্রসঙ্গটা আনলে, যিনি একসময় তোমাদের বামেদের দলেরই নেতা একজন নেতৃত্ব ছিল, তারপরে সেখান থেকে বহিষ্কৃত, আবার তৃণমূল থেকেও পরে বহিষ্কৃত হলেন, সেটাও আমরা দেখলাম। কি বলবে সেই বিষয়ে, ওনার সম্পর্কে কি? কোনো সময় আমার বলার কিছু না। আমার ধারণা ওনাকে আমি যতদূর একসময় চিনেছিলাম তাতে আমার ধারণা উনি সিপিএম থেকে বহিষ্কৃত হয়েছেন, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন। যদি কোনোদিন নিজের দল বানান কদিন পরে সেই দল থেকেও বহিষ্কৃত হবেন। তার বাইরে আমার ওনাকে নিয়ে কোনো বক্তব্য নেই। যখন তোমার দলে ছিল তোমার সঙ্গে বা সখ্যতা ছিল? একসময় ছিল, পরে আর ছিল না। মানে এখন যে উনি বহিষ্কৃত, মানে সেইখানে তোমার কিছু বক্তব্য আছে, মানে কেন বা কিছু? ওনাকে নিয়ে কোনো বক্তব্য নেই, কারণ উনি তো ঠিক আছে, ওনার এই চেহারা কি ওর এই চেহারা আমরা বহু বছর আগে চিনেছিলাম। কিন্তু আমার মমতা ব্যানার্জি হিপোক্রেসিটা দেখে আমার খুব অবাক লাগছে। মমতা ব্যানার্জি বলছেন যে আমার সাথে বেইমানি করলো, ওকে সিপিএম তাড়িয়ে দিয়েছিল, ঠিক করেছিল, আমি ওকে আমার হাতে পায়ে ধরেছিলাম, আমি ওকে আশ্রয় দিয়েছিলাম। দেখো, উনি এইটা বলে একটা সিম্প্যাথি কার্ড খেলছেন, উনি এটা বলে একটা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদেরকে যেটা ভুললে চলবে না আমাদের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও উই নিড টু কিপ হার রিমাইন্ডেড অফ দিস, সেটা হচ্ছে যে উনি ঋতব্রত ব্যানার্জিকে নিজের দলে যে আশ্রয়টা দিয়েছিলেন, কখন আশ্রয় দিয়েছিলেন, কেন আশ্রয় দিয়ে ওনাকে যে তাড়ানো হয়েছিল সিপিআইএম থেকে কেন তাড়ানো হয়েছিল? আজকে মনে করো চারু মজুমদার, কানু সান্যালের মতো মানুষেরা একটা সময় সিপিআইএম করতেন, পরবর্তীকালে সিপিআইএম এর সঙ্গে ওনাদের একটা বিচ্ছেদ হয়েছিল। তো কখনো তো কেউ বলতে চায়নি যে সিপিআইএম থেকে বিচ্ছেদ হয়ে গেছিল বলে চারু মজুমদার কি কানু সান্যালের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কেউ কোনো আক্রমণ করতে যায়নি, কারণ তাদের সাথে একটা নৈতিক একটা আদর্শের পথ আলাদা হয়ে গেছিল। কিন্তু উই হ্যাভ হাইয়েস্ট রিগার্ড ফর চারু মজুমদার, কানু সান্যাল অ্যাজ পলিটিক্যাল অ্যাক্টিভিস্টস। ওনারা মহান বিপ্লবী ছিলেন। ওনারা একটা সৎভাবে একটা বিপ্লব করতে চেয়েছিলেন, হয়তো পথটা আমাদের সাথে ওনাদের মেলেনি। ধরো সাইফুদ্দিন চৌধুরী একটা সময় সিপিআইএম থেকে এক্সপেলড হয়েছিলেন, কিন্তু সাইফুদ্দিন চৌধুরী বা এক্সপেলড হননি সাইফুদ্দিন চৌধুরী, আমি বলছি ওনার সাথে ওরকম বিচ্ছেদ হয়েছে, সম্মানজনক একটা বিচ্ছেদ হয়েছিল। সমীর পুততুণ্ড এক্সপেলড হয়েছিলেন, কিন্তু সেখানে সমীর পুততুণ্ড কি সাইফুদ্দিন চৌধুরীর সাথেও কিন্তু সিপিআইএমের একটা নীতিগত একটা বিরোধ হয়েছিল। ঋতব্রত ব্যানার্জির ক্ষেত্রে তো কোনো নীতিগত বিরোধ হয়নি, কোনো নীতি নৈতিকতার বিরোধ হয়নি। কেন ঋতব্রত ব্যানার্জি এক্সপেলড হয়েছিল? পার্টির অভ্যন্তরের খবর মিডিয়াকে সাপ্লাই করে তার বিনিময়ে বেনিফিট নেওয়ার। দুই,
পার্টি তাকে, কমিউনিস্ট পার্টি তাকে এমপি করে পাঠিয়েছিল গরিব মানুষের পার্লামেন্টে কথা বলবে বলে। সেখানে খবর পাওয়া গেল যে বিভিন্ন কর্পোরেট হাউস থেকে সে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পার্লামেন্টে হচ্ছে সেই কর্পোরেটদের হয়ে দালালি করছে, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি মিটিং ইত্যাদি, গরিব মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে। এবং 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মহিলা ঘটিত বিভিন্ন খারাপ কাজের অভিযোগ তার বিরুদ্ধে এলো, এবং এক্সপেল হওয়ার কয়েকদিনের মধ্যে সেই ঘটনা সামনে আসলো। বালুরঘাটের একজন তরুণী, তিনি ক্যামেরার সামনে এসে এই ঘটনাটা উনি সামনে প্রকাশ্যে আনলেন যে ঋতব্রত ব্যানার্জি তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিচার চাইলেন, সমাধান চাইলেন। সেই তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মুখ্যমন্ত্রী তো বটে, একজন মহিলা হয়ে, একজন মহিলা যে কিনা দিনের পর দিন রেপ হয়েছে, সিস্টেমেটিক্যালি যাকে রেপ করা হয়েছে দিনের পর দিন, এবং সে মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পা দিয়ে ঠেলে যে রেপটা করেছে তাকে নিজের দলে এনে নিজের দলের ট্রেড ইউনিয়নের নেতা করলেন। সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সিম্পাথি প্রাপ্য নাকি ঘেন্না প্রাপ্য? আজকে ঋতব্রত ব্যানার্জিকে আপনি যে সুযোগ দিয়েছেন, এরপরে তাকে এমপিটা করলেন কখন? যখন আরজিকর আন্দোলন গোটা বাংলা উত্তাল, মহিলারা রাস্তায় বেরিয়ে আসেন। তারা শুধুমাত্র একটা ঘটনার বিচার নয়, তারা সামগ্রিকভাবে মহিলাদের, মানে আমাদের সমাজে বিভিন্ন রকমভাবে তাদের মার্জিনালাইজড হওয়া, মোলেস্টেশন হতে পারে, সেটা রেপ হতে পারে, সেটা কর্মক্ষেত্রে আনইকুয়াল অপরচুনিটি হতে পারে, থেকে শুরু করে হাজারো বিষয় নিয়ে। হ্যাঁ, যখন মহিলারা লড়াই করছেন এবং জওহর সরকার সেই সময় সেই লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে তৃণমূলের এমপিশিপ ছাড়লেন, আরজিকর আন্দোলন চলছে, মহিলারা লড়াই করছে ধর্ষণের বিরুদ্ধে, সেই সময় তৃণমূলের রাজ্যসভার একটা আসন খালি হলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই আরজিকর আন্দোলনের গর্ভে দাঁড়িয়ে একটা ধর্ষককে রাজ্যসভার এমপি করলেন, ঋতব্রত ব্যানার্জি। উনি দেখিয়ে দিলেন যে দেখ, তোরা আরজিকরের প্রতিবাদ করছিস, আমি একটা লোক যার নামে ধর্ষণের অভিযোগ আছে, আমার নিজের সিআইডি যাকে বাড়িতে গ্রেপ্তার করতে গেছিল, সে এখন আমার দলে আছে, আমি এই অ্যাকিউজড রেপিস্টটাকে আমি এমপি করে দেখিয়ে দেবো, আমার ক্ষমতায় আছে। সুতরাং আমার মনে হয় যে যদি আলোচনা করতে হয় ঋতব্রত কি আছে, কালকে যদি আবার ভোট হয় তৃণমূল কি মমতা ব্যানার্জির নাম মাথার উপর না থাকে, পাড়া শনি মন্দিরের ভোটে জিতবে না, ওসব আমার ওদের চেনা আছে, ওদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা আজকে নয় ওনার পলিটিক্যাল জীবন শেষ হয়ে গেছে, ওনার নামে রিটায়ারমেন্ট হয়ে গেছে, কিন্তু একটা সময় তো মানুষ দুহাত উজাড় করে ওনাকে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেশনের একজন জননেত্রী, কি না পেয়েছেন উনি, দেশের মন্ত্রী হয়েছেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, কোটি কোটি মানুষ ওনাকে ভালোবেসেছে, তার প্রতিদানটা উনি কি দিয়ে দিলেন? তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের খানিকটা আমি বলবো জয়গানই করলে এই সময়। জয়গান পরাজয় গানের প্রশ্ন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় উনি নিজের যোগ্যতায় একটা জায়গায় পৌঁছেছেন এবং এত বড় একটা মানে সাফল্য অর্জন করেছেন, এটা তো মিথ্যে নয়, এটা তো সত্যি কথা। কিন্তু কথাটা হচ্ছে উনি তারপর সেই সাফল্যটা পাওয়ার পরে সেই মানে নিজের সেই লড়াইটাকে কি উনি নিজেই মিথ্যে করে দিলেন না? আমি এটা আগেও বহু জায়গায় বলি, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সবসময় সম্মান করি। আমি এই তৃণমূলের এই দালালগুলোর মতো না যে আমি রেজাল্ট দেখে ঠিক করবো কাকে সম্মান করবো কাকে অসম্মান করবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও এটা বলেছি, আজকেও বলছি, ওনার একটা ব্যাপারে ওনার প্রতি আমার চিরকাল সম্মান থাকবে, যে ভারতের মতো একটা গভীরভাবে একটা পিতৃতান্ত্রিক সমাজ, যেখানে ডিপলি একটা পেট্রিয়ার্কাল সোসাইটি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে একজন মহিলা, তিনি নিজে লড়াই করে এই পুরুষতান্ত্রিক ব্যবস্থায় এই সাফল্য অর্জন করেছেন, এটা তো মিথ্যে নয়। এবং ওনার আগে ধরো যারা এরকম সাফল্য যে মহিলা নেত্রীরা পেয়েছেন আমাদের দেশে, সেটা ইন্দিরা গান্ধী হতে পারেন, ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, জয়ললিতা হতে পারেন, মায়াবতী হতে পারেন, তুমি দেখবে তাদের ক্ষেত্রে একটা তৈরি দল ছিল। ইন্দিরা গান্ধী কংগ্রেসের, তার বাবা তারা ছিলেন কংগ্রেসের জয়ললিতা দলটা তৈরি করেছিলেন, জয়ললিতার আগে তখন দল তৈরি হয়ে গেছিল মায়াবতীর দল, কাশিরাম তার আগে দল বিএসপি তৈরি করেছিলেন। এদের কাউকে নিজের দল তৈরি করে এই জায়গায় আসতো। শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু কংগ্রেসের তৈরি দল ছিল, তিনি সেখান থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মানে মহিলা মুখ্যমন্ত্রী ভারতের, যিনি নিজে একটা দল তৈরি করে উনি সেই দলকে ক্ষমতায় এনেছেন। এটা তো রিমার্কেবল অ্যাচিভমেন্ট। ভারতের আজ থেকে 200 বছর পরে কেউ ভারতের রাজনীতির ইতিহাস লিখে এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমার সমালোচনার জায়গাটা হচ্ছে এটা, মমতা বন্দ্যোপাধ্যায় এমন দল তৈরি করলেন, সে দলের সিস্টেম হচ্ছে যদি কোনো একটা ওয়ার্ড মহিলা রিজার্ভড হয়, তাহলে সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যে মহিলা কর্মীরা আছে তারা কেউ কাউন্সিলর হবেন না। তৃণমূলের যে পুরুষ কাউন্সিলর ছিল, এইবার ওয়ার্ডটা মহিলা রিজার্ভ হয়ে গেল বলে সেই কাউন্সিলরের বউ তখনও সেখানে প্রার্থী হবে। এই কলকাতায় দেখো, বালিগঞ্জে বৈশানা চ্যাটার্জি কাউন্সিলর ছিল, ওয়ার্ডটা রিজার্ভ হয়ে গেল, চৈতালি চ্যাটার্জি তার স্ত্রী কাউন্সিলর হলো। হ্যাঁ, তোমাকে একটার পর একটা দেখাতে পারি। অরূপ বিশ্বাসের নিজের বউ নেই, ভাইয়ের বউ কাউন্সিলর, যখন সে ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার সময়। তুমি গোটা পশ্চিমবাংলায় দেখো, মানে তুমি তুমি ওইটা দেখেছো, ওই ওই পঞ্চায়েত দেখেছো ওয়েব সিরিজটা? পঞ্চায়েত মনে আছে ওই এপিসোডটা ফার্স্ট ইয়েতে ছিল, ফার্স্ট সিজনে ছিল, সেই প্রধানপতি বলে, আমরা তো সে
দেখা গেল যে নীনা গুপ্তা নামেই পঞ্চায়েত প্রধান, কিন্তু ওনার স্বামী সব চালাচ্ছে। তো একটা জায়গায় সেই ডিএম গিয়ে বললেন যে আপনি আপনি তো প্রধান নন, আপনি কেন সবকিছু চালাচ্ছেন, আপনার স্ত্রী প্রধান, যদি আপনার মনে হয় পরামর্শ দিতে হবে, ওনাকে গাইড করতে হবে, গাইড করুন, কিন্তু আপনি কেন ডিফ্যাক্টো প্রধান হয়ে চালাবেন। এই সিস্টেম উত্তর ভারতে ছিল, আমাদের বাংলায় তো এটা ছিল না। পঞ্চায়েতে বামফ্রন্ট সরকার 33% মহিলা রিজার্ভেশন করেছিল, যা ভারতে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। যে মহিলারা খালি ঘর সামলাবেন না, তারা এসে সমাজকে চালাবেন, তারা দেশকে চালাবেন। সেই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই জিনিস করলেন। লাস্ট যে পঞ্চায়েত ভোটটা 2023-এ হলো, পঞ্চায়েতগুলো ফর্ম দেওয়ার পরে যেখানে যেখানে মহিলা পঞ্চায়েত প্রধান হয়েছে, তার পশ্চিমবঙ্গ সরকার থেকে ট্রেনিং এর ব্যবস্থা করা হলো। তাদের স্বামীদের জন্য আবার সার্কুলার ইস্যু করা হলো যে প্রধানের স্বামীদেরকে আসতে হবে ট্রেনিং এ। চিন্তা করতে পারো এই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যখন মুখ্যমন্ত্রী হলেন, আপনার কোন স্বামী দায়িত্ব নিয়েছিল মুখ্যমন্ত্রীর দায়িত্ব আপনাকে আপনার হয়ে মুখ্যমন্ত্রীর কাজ করার জন্য? আমি কিন্তু এটা কোনো কথাটা অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মহিলা হিসেবে ওনার লড়াইয়ের প্রতি আমার রিগার্ড ছিল বলেই এটা আমাকে এটা আঘাত করেছে, এবং সেই জায়গা থেকে আমি কথাটা বলছি যে আপনি তাহলে কত বড় পেট্রিয়ার্কির ধারক বাহক। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ ছিল পেট্রিয়ার্কির বিরুদ্ধে একটা আইকন হওয়ার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় পেট্রিয়ার্কির ধারক বাহক যে আপনি এই সিস্টেম করলেন যে আপনার দলে কোনো সিট যদি মহিলা রিজার্ভ হয়, বিশেষ করে লোকাল বডিতে, পঞ্চায়েতে, পুরসভায়, সেখানে প্রার্থী হবে সেই কাউন্সিলর আপনার ওই পুরুষ নেতার বউ, তার হচ্ছে তার স্ত্রী, তার মেয়ে, তারই। সুতরাং আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অ্যাচিভমেন্ট, তার প্রতি তো সম্মান করতে আমাদের সুবিধা হতো যদি না নিজের এই অ্যাচিভমেন্টগুলোকে নিজে হাতে শেষ না করতেন। আমি যেটা বললাম যে ওনার বাবা ঠাকুরদার পরিচয় উনি নেত্রী হননি, এমন নয় যে উনি কোনো পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসছেন, যা কিনা আমাদের দেশের রাজনীতিতে আমরা দেখি বহু ক্ষেত্রে হয়েছে, বাবা ঠাকুরদার পরিচয় লোকে নেতা নেত্রী হয়েছে, উনি তা নন। কিন্তু কি হলো, উনি এমন একটা দল তৈরি করলেন যে দলের অর্ডার অফ সাকসেশন হলো, দলে 1000টা যোগ্য নেতা থাকলেও ওনার পর ওনার ভাইপো দলের মালিক হবে। তাহলে যে বংশবাদদের বিরুদ্ধে আপনাকে একটা আইকন ধরা যেতে পারত, কোনো বংশবাদের কোনো মানে সুবিধা না নিয়ে আপনি এই জায়গায় এসছেন, আপনি দলটা বানিয়ে তার মধ্যে বংশবাদকে প্রতিষ্ঠা করলেন। একের পর এক যোগ্য নেতা দল ছেড়ে চলে গেছে, আপনার একটা অকাল কুষ্মাণ্ড ভাইপোকে দলের মালিক বানিয়েছেন বলে। সুতরাং আমি বলছি ওনার নিজের সাফল্যগুলোকে কিন্তু উনি নিজে হাতে নিজের এপিটাফ লিখে গেছেন। মানে তুমি বলতে চাইছো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফলতা, তার উত্থান, তার লড়াই সবটা সত্যি ছিল, কিন্তু তার ফরমেশনে বা তার পরবর্তী তার অ্যাভারেশন বা তার সাবভার্সন গুলো সত্যি। আমি আরেকটা কথা বলছি কথার প্রসঙ্গে, এটা ঋতব্রত ব্যানার্জি এসব নিয়ে কথা, ওই ঋতব্রত ব্যানার্জি বলো, কাকুলি বলো, এদেরকে নিয়ে ওনার এখন বক্তব্যটা কি যে বিজেপির বিরুদ্ধে মানে তোমরা লড়েছিলে, আমি তোমাদেরকে এই জায়গায় এনেছিলাম, তুমি এখন আমার সঙ্গে গদ্দারি করে বিজেপির সঙ্গে বোঝাপড়া করছো, এই তো ওনার বক্তব্য। তা আপনি আজ থেকে 30 বছর আগে কোন কাজটা করেছিলেন? আপনি কি করেছিলেন আজ থেকে 30 বছর আগে? যে কালীঘাটের একটা টালির চালের ঘর থেকে নিয়ে গিয়ে কংগ্রেস আপনাকে ভারতের মন্ত্রী বানালো, আপনি কংগ্রেসের আপনার সেই নিজের পার্টি, সেই কংগ্রেস আপনাকে কে চিনতো? আপনাকে আপনার পাশের বাড়ির লোক চিনতো কংগ্রেস পার্টি না থাকলে? আজকে 1000টা বিষয়ে তাদেরকে 1000 টাকা লাগাল দেওয়া যায়, কিন্তু এই প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, বরকত গনি খান চৌধুরী, এরা যদি না থাকতেন, তাহলে আপনাকে কে, সুব্রত মুখার্জি, এরা যদি না থাকতেন, আপনাকে প্রণব মুখার্জি যদি না থাকতেন, আপনাকে কে চিনতো? সেই কংগ্রেসের লালবাতি জেলে দিয়ে আপনি তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে তাদেরকে পশ্চিমবাংলায় নিয়ে আসলেন, কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে তুলে দিলেন। তো আপনি আজ থেকে 30 বছর আগে যে কাজটা করেছিলেন, 30 বছর পরে ঠিক সেই কাজটা এখন আপনার সঙ্গে হচ্ছে। পাপ কারো বাপকে ছাড়ে না, কথায় আছে, আপনার বাপকেও ছাড়েনি পাপ। যে তৃণমূলের প্রতীককে কাজে লাগিয়ে দলের সমস্ত সাংসদরা এতকাল সমস্ত মানে নেম ফেম সমস্ত কিছু করলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বিট্রে করছেন, সেটা কি ওনারই এই কাজের ফল? দেখো, আমি ভাগ্যে বা অদৃষ্টে আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মনে হয় এটা একটা পোয়েটিক জাস্টিস। আমার মনে হয় ইতিহাসের একটা বৃত্ত সম্পূর্ণ হলো, ওনার সাথে এটাই হওয়া উচিত ছিল। ওই কংগ্রেসের সাথে উনি যে বিট্রায়ালটা করেছিলেন, ঠিক সেটা ওনার সাথে আজকে হচ্ছে। 2011-এ কংগ্রেসের সঙ্গে জোট করে উনি ক্ষমতায় আসলেন, কংগ্রেস ছিল বলে উনি ক্ষমতায় আসতে পারলেন। ক্ষমতায় এসে পণ নিলেন যে পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসকে তুলে দেবো, একটার পর একটা জেলা পরিষদ, তার গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড কাউন্সিলর, এমএলএ কংগ্রেস থেকে ভাঙিয়ে ভাঙিয়ে দলে নিলেন। আমার এখনো মনে আছে সেই দিনটা, ওদের 2000 ওই কোন সাল হবে, ওই সময় নাগাদ দিল্লিতে গেলেন, সোনিয়া গান্ধী মিটিং ডাকলেন, সেকুলার ফ্রন্ট গড়তে হবে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে গেলেন। সোনিয়া গান্ধীর সাথে ওখানে বসে মিটিং করছেন, ঠিক সেই সময় এখানে মুকুল রায়রা ঘোষণা করলো যে আমরা তখন মুকুল রায় তখন তৃণমূলের 2 নম্বর নেতা, যে উত্তর দিনাজপুরের জেলা পরিষদ কংগ্রেসের হাতে ছিল, ওটাকে আমরা দখল করে নিলাম।
ওখানে বসে সোনিয়া গান্ধীর সাথে যখন মিটিং করছেন, মিটিংয়ে সোনিয়া গান্ধীর সাথে বসে কথা বলছেন, আর হোয়াটসঅ্যাপে বোধহয় মুকুলের সাথে আলোচনা করছেন যে কংগ্রেসের জেলা পরিষদটাকে এবার দখল করে নেন। সুতরাং এই যে রাজনীতি উনি করেছেন, সেই বৃত্তটা সম্পূর্ণ হলো আজকে ওনার সাথে যেটা হয়েছিল, মানে উনি যেটা করেছেন এখন ওনার সাথে সেটা হলো। ওনার বিদায়টা এভাবেই হওয়া উচিত ছিল। দেখো, চলে একদিন সবাইকে যেতে হয় রাজনীতি থেকে এবং পৃথিবী থেকে। আমি এক্ষেত্রে রাজনীতির কথাই বলছি। একদিন সবার বৃত্ত সম্পূর্ণ হয়, কিন্তু যাওয়ার সময় ওই মানে গান ছিল না, রোতে হুয়ে আতে এসে হস্তা হুয়া যে জায়গা ও মুকদ্দর কা সিকন্দর জানে মান কেহলায়েগা। চলে একদিন সবাইকে যেতে হয়, কিন্তু কেউ কুর্নিশ নিয়ে যায় আর কেউ জুতোর মালা নিয়ে যায়। তো উনি জুতোর মালা নিয়ে যাবেন, এটাই ওনার প্রাপ্য ছিল। এই যে পতন, এই যে পরাজয়, তার কি মূল আরো একটা কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি তো ভেতর থেকে দেখিনি, যারা দেখেছে দলটাকে ভেতর থেকে তারা তো তাই বলছে, আমি বলতে পারবো না। জি। তবে আমার মনে হয় যে এরকম একটা সিস্টেম চলতে পারতো না দিনের পর দিন। এত অত্যাচার, মানুষকে মানুষ মনে না করা, ধরাকে সরা জ্ঞান করা, এত দুর্নীতি, এবং একটা সবচেয়ে বড় কথা, পশ্চিমবাংলার একটা দম বন্ধ করা স্ট্যাগনেশন, যে কোনো আশা নেই, কোনো হোপ নেই। হ্যাঁ, মানে একটা চাকরি নেই, কোনো ব্যবসার সুযোগ নেই, কোনো কিছু নেই। একটা রাজ্যের এই স্ট্যাগনেশন, এই অন্ধকার, তো এটা দীর্ঘদিন সাস্টেন করতে পারতো না। এবং একটা দল বলে কিছু নেই, পুরোটাই পুলিশের ঘাড়ে চেপে একটা পার্টি চলছে। সুতরাং এই মডেলটা সাস্টেনেবল নয়। আমি একদম ইন্টারভিউটার শেষ পর্যায়ে, সেটা হচ্ছে যে গতদিনে দ্য ওয়ালকেই একটি ইন্টারভিউতে মোস্তাফিজুর রহমান তিনি বলেছেন যে বামেদের যে এই পরাজয়, সেটার জন্য একটা মূল কারণ হচ্ছে যে বিধায়করা বা বিধায়ক হিসেবে যারা প্রার্থী হচ্ছেন নতুন প্রজন্মের, তারা কোনো একটি কেন্দ্রে দীর্ঘস্থায়ী হচ্ছেন না। কেন্দ্র বারবার বদল হচ্ছে। দীর্ঘদিন একটা জায়গায় থেকে বা একই এলাকার মানুষজনকে চেনা জানার যে সুযোগ, তাই সেই সুযোগের আগেই তাদের কেন্দ্র বদল হয়ে যাচ্ছে। এইটা কি বামেদের পরাজয়ের একটা অন্যতম কারণ? দেখো, এটাকে নিয়ে পার্টির মধ্যে আলোচনা হয়েছে। আমার ধারণা আগামী দিনে যখন রণকৌশল পার্টি ঠিক করবে, নিশ্চয়ই এইটা বা এরকম আরো যা যা মতামত আছে সেগুলোকে মাথায় রেখেই আগামী দিনের পথ ঠিক করা হবে। এর পরবর্তীতে বামেদের এরপরে কি প্ল্যান রয়েছে? যেখানে যেখানে এই অত্যাচার হবে, মানুষের উপর যে আক্রমণ নেমে আসবে, সেটাকে আটকাতে আমাদেরকে হবে। এবং দেখো, পশ্চিমবাংলার সমস্ত, যাকে বলে ওয়েল মিনিং, যত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সবাইকে একটা বৃহত্তর নাগরিক মঞ্চে এনে নাগরিক সমাজ গঠন করে পশ্চিমবাংলায় সত্যি সত্যি বিজেপির যে একটা অল্টারনেটিভ, সেটা আমাদেরকে তৈরি করতে হবে 2029কে সামনে রেখে। সামনে পৌরসভা ভোটও রয়েছে, মেয়র পদও এখন পুরোপুরি ফাঁকা, সেইটা নিয়ে কি পরিকল্পনা? মেয়র পদ তো ওরা ফাঁকা করেছে, আমরা কি পরিকল্পনা করবো? পুরসভা তো রেজাল্ট হয়ে যাবে কলকাতা। যখন পুরসভা ভোট হবে তখন আমরা লড়বো এবং আমরা চেষ্টা করবো পুরসভা জেতার। একদম শেষ প্রশ্ন করব। শেষের পরেও একটা শেষ প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে 10-এ কত দেবেন? সবাই তো 1 মাস হলো কাজ শুরু করেছেন। এখন অব্দি তো দেখুন, আমি শুভেন্দু অধিকারীর এখন অব্দি সেই অর্থে কাজ বলতে একটা জিনিসই দেখেছি, তৃণমূল কংগ্রেসের চোরগুলো অনেকে জেলে যাচ্ছে, এটাতে আমি খুশি। কিন্তু ওই 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর জেলে যাচ্ছে, আর 500 কোটি টাকা চুরি করা এমপি শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে মিটিং করছে, এইটাকে দেখে আমার কত নম্বর দেওয়া উচিত আপনারাই বলুন, আমি সে তত নম্বর দিচ্ছি। সামনেই বিশ্বকাপ রয়েছে, কোন দলের সাপোর্টার তুমি? তো আর্জেন্টিনা বরাবর, আর্জেন্টিনা ছোটবেলা থেকে সাপোর্ট করছি। অনেক বছর অপেক্ষা, প্রত্যেকবার ভাবতাম যে এবার জিতবে, কিন্তু জেতেনি। ফাইনালি আর্জেন্টিনা জিতেছে। সুতরাং বামপন্থীদের জেতার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছি, এক ধাপ এগিয়েছি এইবার। আগামী দিনে যেরকম আর্জেন্টিনার হাতে ট্রফি দেখার অপেক্ষা শেষ হয়েছে, সেরকম বামপন্থীদের হাতে ট্রফি দেখার অপেক্ষাও শেষ হবে। অনেক ধন্যবাদ সদরুদ্দে তোমাকে। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল। ক্যামেরায় রণদীপের সঙ্গে সায়নী, দ্য ওয়াল কলকাতা। ফলো করুন theWall.in